ওয়ালাইকুম আসসালাম। সূর্য, কি অবস্থা, কেমন আছেন? সূর্য কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আপনার বেবি কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রাখছে। এখন পর্যন্ত ভালো রাখছে। আমরা আজকে বিডি রানের স্লটটা ম্যানেজ করতে পারি নাই। ম্যাক্সিমাম স্লট ফিল আপ হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের ইউনিভার্সিটি থেকে একটা প্ল্যাটফর্ম দিবে, যে প্ল্যাটফর্মটাতে আমরা ব্যবহার করে আমরা আবার বিডি রানের মতোই সাপোর্ট পাবো। ডেটা আপলোড করা বা ডেটা স্টোর করাটাও আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। দেবাশিস, কি অবস্থা? এই তো স্যার ভালো। ভিডিওতে আসতে হবে তো দেবাশিস। ফ্রেশ হই নাই, সেই জন্য আসি নাই স্যার, এখনো ফ্রেশই হতে পারিনি। এখনো কথা হলো, আসতে হবে। কষ্ট করে হলো একটু মুখটা ফ্রেশ ধুয়ে তারপরে চলে আসেন। জি স্যার, জি। ক্লাসে ভিডিওতে থেকে ক্লাস করতে হবে। হুম। কুমাইরা, বাকিরা কই? মেধা কই? স্যার বলতে পারি না, ঘুমায় মনে হয়। এখনো কথা, ও তো লাস্ট ক্লাসেও ছিল না। জি আপনার স্যার, সাথে আমি কি কল যোগাযোগ? দিয়েছিলাম লাস্ট ক্লাসে, রিসিভ করতে পারিনি। ওর স্যার বাসায় কেউ ছিল না, গেট খোলা ছিল, চোর আইসা ল্যাপটপ যা আছে সব নিয়ে গেছে। হায় হায়, কি বলে? কালকে আমি জিজ্ঞেস করতেছি ক্লাস করলে না, পরে বলতেছে যে আমার ল্যাপটপ যা আছে সব নিয়ে গেছে চোরে। আম্মু ঘুমাইছিল, কেউ ছিল না রুমে, আমি ছিলাম টয়লেটে, আর আইসা দেখি সব নিয়ে গেছে। বিপদী। আপনাদেরকে একটু বলে রাখি, মানে ইদানিং চোর ডাকাতি ছিনতাই এগুলি প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে। বোঝা গেছে? প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে। কারণ একটা রিজন হচ্ছে মানুষের একটু ক্রাইসিস দেখা দিয়েছে। এখন কেউ স্বভাবেই হোক আর কেউ ঠেকাতে পড়েই হোক, হ্যাঁ, এই জিনিসগুলি এখন বেড়ে গিয়েছে। তো আপনারা সবাই আগের চাইতে একটু বেশি কেয়ারফুল থাকবেন। বুঝা গিয়েছে? রাজ, কি অবস্থা? স্যার ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। ও কি ঘুমের থেকে ওইটা সরাসরি ক্লাসে ঢুকলো নাকি? না স্যার। আচ্ছা আচ্ছা, ভিডিওতে আসতে হবে তো রাজ। স্যার আজ আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে? জি স্যার। জি স্যার, ভালো বৃষ্টি হইতেছে। হ্যাঁ, আমার এখানে আমার একদম জানলার বাইরে একদম পুরো জায়গাটা ওপেন, তো সুন্দর একটা বৃষ্টির দৃশ্য। আচ্ছা, আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, এটার কারণ কি? শুধু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে কখনো কখনো আসে, কখনো কখনো কিছুই আসে না, এটার কারণ কি? রাজ বলতে পারবেন? না স্যার, এই ব্যাপার যাই না। রাজদের দেশের বাড়ি কি কুমিল্লা? স্যার আপনার দেশের বাড়ি কি কুমিল্লা? না স্যার, নারায়ণগঞ্জেই। তাহলে আপনাদের দোকানের নাম সালিয়াকান্দি কেন? সালিয়াকান্দি তো একটা কুমিল্লার গ্রামের নাম। কান্দি না, একটা গ্রামের নাম। এটা সালিয়াকান্দি কেন দিয়ে রেখেছে? আমাদের দোকানের নাম? হ্যাঁ, সালিয়াকান্দি না? সালিয়াকান্দি স্টোর না? না স্যার, তাহলে কি নাম আপনাদের দোকানের? বরিকান্দি স্টোর। বরকিকান্দি। এটা তো কুমিল্লার একটা গ্রামের নাম। জি স্যার। এটা কি নাম? স্যার ওইটা হচ্ছে মানে আমাদের আমার বাবার
বাবা মানে উনারা থাকতো, কিন্তু আমার দাদু এখানে চলে আসার পর থেকে মানে আমার বাবা ওইখানে বড়। ওইটাই আমি জিজ্ঞাসা করলাম আপনাদের অরিজিনাল দেশের বাড়ি কি কুমিল্লা কিনা। জি স্যার। এই জন্যই বললাম আমি দোকানটা দেখা, কিন্তু আপনার দোকানের সার্ভিস অনেক স্লো, অনেক স্লো। স্যার আপনি কি স্যার আসছিলেন? হ্যাঁ আমি আসছিলাম অনেক আগে, অনেক আগে, অনেক আগে বলতে রোজার আগে ধরেন। তখন আপনাদের দোকানে এসে সবাই কিন্তু দাঁড়াইছে, দাঁড়ায় থাকতে থাকতে আমি শেষ। তারপরে আবার আমি 2 নাম্বার গেট চলে আসছি, যে এতক্ষণ দাঁড়ায় থাকা কঠিন। পরে আবার এই 2 নাম্বার গেট থেকে শপিং করে বাজার করে তারপর গেছি। ওইখানে গেছিলাম একটা কাজে, পরে শুনলাম এটা আপনাদের দোকান। হ্যাঁ, তারপরে আমি ওই দোকানে গেলাম, কারণ আমি ওই আমাদের কিছু মাসিক বলবো না, এটা আমি বলি বাৎসরিক বাজার। ওইখানে হাজি স্টোর একটা দোকান আছে, চিনেন মনে হয়। জি স্যার। হ্যাঁ, আমি ওইখান থেকে মশলা ডাল এগুলি কিনি। একবার কিনলে আমার 6 মাস পর্যন্ত চলে যায়, এত পরিমাণ কিনি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি ম্যাটেরিয়ালস গুলি দিয়ে দিয়েছিলাম, আপনারা কি সবাই ম্যাটেরিয়াল গুলি পেয়েছেন? জি স্যার। ফ্যান্টাস্টিক। মার্কেটিং ম্যানেজমেন্ট বই সবার কাছে আছে না? স্যার বই তো নাই। কেন মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্স কিভাবে করছেন বই ছাড়া? ফিলিপ স্যার সব কটলারের বই কোর্সে তো থাকবে না, ফিলিপ কটলারের বই থাকবে না মার্কেটিং মেজর স্টুডেন্টের কাছে, এটা অসম্ভব ব্যাপার। মার্কেটিং ম্যানেজমেন্ট অবশ্যই বই বুক বেসড পড়াইছে, যিনি পড়ান বুক বেসড পড়াইছে, এটা কোনো সন্দেহ নেই। কারণ এই কোর্সের জন্য এই বইটা হচ্ছে বাইবেল। বাংলাদেশ না, পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে সবাই মার্কেটিং ম্যানেজমেন্ট পড়াইলে এই বইটাই পড়ায়, ফিলিপ কটলারের বইটা পড়ায়। উমায়ের কাছে আছে ফিলিপ কটলারের বই? স্যার আমি নিয়ে আসতেছি, একটু 2 মিনিট। আচ্ছা ঠিক আছে। সূর্য, মার্কেটিং ম্যানেজমেন্টের বইটা কই? আছে আছে স্যার। সাথে নিয়ে বসছেন। দেবাশিস? জি স্যার আছে। ফ্যান্টাস্টিক। আপনারা কত এডিশন পড়ছেন? 13th এডিশন না 14th এডিশন? 14 আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে 13th এডিশন। আমি 13th এডিশন থেকে দিয়েছি। বই সেম। কটলারের বইয়ের এডিশনের সাথে সাথে খুব বেশি আহামরি চেঞ্জ হয় না। আপনি দেখবেন যে লেখাগুলি অলমোস্ট সেম। কথা কি বোঝা গিয়েছে? কারণ আমি আমার বাসায় 3-4টা এডিশন আছে। 14th এডিশনটা আমার ম্যানেজ করা হয় নাই, কিন্তু এডিশন গুলি অলমোস্ট সেম। আচ্ছা, এবং এই বইটা আপনি যতদিন মার্কেটিং ট্র্যাকে কাজ করবেন এতদিন পর্যন্ত রাখবেন, যতদিন পর্যন্ত মার্কেটিং ট্র্যাকে কাজ করবেন এতদিন পর্যন্ত রাখবেন। মানে এই বইটার ভ্যালুয়েশন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তখন বুঝি নাই। সহজ কথা, আমি যখন বিবিএ এমবিএ করছি আমি তখন বুঝি নাই এই বইটার ভ্যালু। এই বইটার ভ্যালু আমি বুঝতে পারছি আমি যখন দোহাটেকে চাকরি করতে যাই, তখন দোহাটেকের যে মালিক সে প্রচুর বই পড়তো এবং এই বইটা সে সব সময় নিজের সাথে রাখতো। মানুষ জানা ফেলবে এই জন্য এই বইটাকে সে মানে মলাটটা চায় রাখতো। সে কি বই পড়ে। মার্কেটিং এর যত নলেজ আছে তার অর্ধেক নলেজ আমার মনে হয়েছে এই বইটাতে আছে, বাকি অর্ধেক নলেজ বাকি দুনিয়ার সমস্ত বই আছে। কথা কি বোঝা গিয়েছে? আপনি যদি শুধুমাত্র এই বইটা ভালো করে পড়েন, এই বইয়ের যত ডেফিনেশন আছে সব ভালো করে পড়েন, আপনার মার্কেটিং এর যত ভাইবা আছে প্রিপারেশন অর্ধেক হয়ে যাবে বা 70% হয়ে যাবে। বাকি 30% এর জন্য আপনার বাকি দুনিয়ার সমস্ত কিছু করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এই জন্য আমি এই বইটাকে অনেক বেশি প্রেফার করি। এবং যদিও আমি মার্কেটিং মেজরের স্টুডেন্ট না, কিন্তু এই বইটা আমি পড়ার চেষ্টা করি, কারণ আমি এতটুকু বুঝছি আমার কাজ করতে গেলেও এই বইটা আমাকে একটা বিশাল সাপোর্ট দিবে। এবং এই জন্যই আমি আপনার ইউনিভার্সিটি বলেন এবং অন্যান্য প্রতিষ্ঠানে বলেন, আমি মার্কেটিং এর লোক না হয়েও মার্কেটিং এর কাজ করার সুযোগ পাইছি এবং আমি পারফর্ম করতে পারছি। এবং এই জন্য এই বইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। স্যার প্রিন্সিপাল অফ মার্কেটিং এর ফিলিপ কটলার প্রিন্সিপাল অফ মার্কেটিং এর একটা বই আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট একটা বই আছে। আপনি প্রিন্সিপাল অফ মার্কেটিং মার্কেটিং ম্যানেজমেন্টটাও আপনি কিনে নেবেন। যদি আপনি তো কিনছেন, অবশ্যই কোর্স করার সময় আপনি কিনেছিলেন। স্যার তাহলে হয়তো কাউকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি সংগ্রহে রাখেন নাই। আচ্ছা, এবার আমরা একটু বইটা খুলে নেই। যাদের কাছে বই আছে তারা চ্যাপ্টার 14 এ চলে যান। চ্যাপ্টার 14 এ চলে যান। দেখেন ওইখানে চ্যাপ্টারটার নাম দেয়া আছে কি,
developing pricing strategies and programs. Developing pricing strategies and programs. পাওয়া গিয়েছে? Sir, chapter Hmm? 13. চ্যাপ্টার 13 এ আছে। আচ্ছা, আমাদের এই বইয়ে চ্যাপ্টার 14 এ আছে। আপনারা কি পাইছেন? ওকে, আমি যে ম্যাটেরিয়ালস গুলি আপনাদেরকে দিয়েছি, আমি জাস্ট সেই ম্যাটেরিয়ালস এর মধ্যেই যাচ্ছি, একটু খেয়াল করেন। দেখেন তো, আন্ডারস্ট্যান্ডিং প্রাইসিং প্রথম কন্টেন্টটা আপনার কাছে কত এডিশন হুমায়রা? স্যার মার্কেটিং ম্যানেজমেন্ট 14। ফ্যান্টাস্টিক। তাহলে আপনি যাবেন হচ্ছে চ্যাপ্টার 13 এ, দেখেন ডেভেলপিং প্রাইসিং স্ট্র্যাটেজি পাওয়া গিয়েছে কিনা। আলিফ, মার্কেটিং ম্যানেজমেন্ট বই আছে না? আর কাউকে কিনবো স্যার? না, এটা তো প্রাইসিং বই না, আপনি মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্স তো করছেন, ওই বইটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, ফিলিপ এই যে কটলারের এখানে বই, ফিলিপ কটলারের বইটা নেন। একটা মিনিট। এই বইটা কখনো কাউকে দিবেন না, কখনো কাউকে দিবেন না। এই বইটা কখনো বিক্রি করবেন না, এই বইটাকে আপনি কখনো হাতছাড়া করবেন না। আপনি যখনই কোনো মার্কেটিং এর পরীক্ষা দিতে যাবেন, মার্কেটিং এর কোনো ভাইবা দিতে যাবেন, বা মার্কেটিং রিলেটেড কোনো পরীক্ষা দিতে যাবেন, এই বইটা আপনি পড়ে যাবেন। এই বইটার থেকে আপনার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে। মার্কেটিং এর কোনো কোশ্চেন যেই ও করুক, পাইছি। হ্যাঁ, সে এই বইটার হেল্প নিবে, বা অন্য কোনো বই থেকেও যদি করে, সেই বইটা দেখবেন যে এই বইটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, কোনো না কোনো ভাবে কানেক্টেড। আলিফ, স্যার এইটা না? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং হ্যাঁ। ম্যানেজমেন্ট। আচ্ছা আলিফ, আপনার ফ্রেন্ড কোথায়? অনেক কোথায়? জানি স্যার, জানি না, আমি নিজে তো লেট হয়ে গেছি আজকে। আচ্ছা, খেয়াল করেন, কিছু কিছু জিনিস অলরেডি আমরা লাস্টের দুইটা ক্লাসে পড়ে ফেলেছি। তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রাইসিং একটা কথা ছিল, যে প্রাইসিং আসলে কি, মনে আছে? আন্ডারস্ট্যান্ডিং প্রাইসিং একটা কনসেপ্ট ছিল, যে প্রাইসিং আসলে কি। প্রাইসিং ইজ বেসিক্যালি দ্য মনিটারি ইউনিট, what we pay in monetary unit to get a particular product, or to get or to have enjoyment for a particular product. কোন একটা প্রোডাক্ট অবটেইন করার জন্য বা কোন একটা প্রোডাক্ট উপভোগ করার জন্য আমরা মনিটারি ইউনিটের যে অ্যামাউন্টটা পে করি, অথবা আমরা যে স্যাক্রিফাইস করি, সেটাকে আমরা কি বলি? প্রাইস বলি, ঠিক না? তারপর আমরা কি বলছি, এই চেঞ্জিং এনভায়রনমেন্টে প্রাইসটা কি কনস্ট্যান্ট থাকে না কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়? কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তার মানে এই জন্য আমরা বলছিলাম যে ফ্লেক্সিবল প্রাইসিং সিস্টেম বা প্রাইসিং স্ট্রাকচার, লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছিলাম যে প্রাইসিং স্ট্রাকচার provides the manufacturer or producer a benefit to adjust the price depending on the changing environment. বললাম যে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করার একটা ফ্লেক্সিবিলিটি, সেটা প্রাইসিং স্ট্রাকচার দিয়ে থাকে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমরা কিন্তু লাস্টের ক্লাসে যে সমস্ত জিনিসগুলি পড়ে আসছি, জাস্ট ওগুলি কথা বলতেছি। সূর্য, কথা কি বোঝা গিয়েছে? তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রাইসিং, আর একটা হচ্ছে এ চেঞ্জিং প্রাইসিং এনভায়রনমেন্ট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার একটু স্যার খেয়াল এটা করবেন, কত নং চ্যাপ্টারে? আপনাদের বইয়ে আছে চ্যাপ্টার 13, আপনাদের যদি 14th এডিশন হয়, তুজো পেজ নাম্বার কত তুজো? 346। 346। স্যার এখানে চ্যাপ্টারের পিছটা একটু অনেক ঘুরায় মুড়ায় দেওয়ানো, হ্যাঁ, হইতে সেজন্য। পারে, কারণ এডিশনে তো একটু চেঞ্জ আছে, ভিতরের লেখা দেখবেন অলমোস্ট সেম। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন হাউ কোম্পানি প্রাইসেস, পরবর্তী পয়েন্টটা ছিল হাউ কোম্পানি প্রাইসেস। পাওয়া গিয়েছে, দেখেন তো আপনাদের বইয়ে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, দেখবেন এডিশন চেঞ্জ হতে পারে, লেখা অলমোস্ট সেম। খেয়াল করে দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে সাধারণত কোম্পানিগুলি প্রাইসিং করে কিসের ভিত্তিতে? তাদের প্রোডাকশন কস্ট এবং ডিস্ট্রিবিউশন কস্টের ভিত্তিতে, ঠিক না? কারণ এটা কি একটা মানে প্রপার স্টেপ ছিল, না এটা একটা এরর স্টেপ ছিল?
এটা কি প্রপার স্টেপ ছিল না এরর স্টেপ ছিল, যে শুধুমাত্র স্যার, ডিস্ট্রিবিউশন কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট তার উপর বেস করে যদি আমরা প্রাইসিং করি, তাহলে সেই প্রাইসিংটা কি ঠিক হবে না ভুল হবে? স্যার ভুল হবে। ফ্যান্টাস্টিক। তখন আমরা বলছিলাম যে আরো কি কি জিনিস মেজার করা দরকার। একটা হচ্ছে রিসার্চ কস্ট, একটা হচ্ছে কি রিসার্চ কস্ট, যে আপনার একটা টেকনিক্যাল এক্সপেন্ডিচার, যেটা আপনার টেকনোলজি ডেভেলপ করার জন্য যে রিসার্চ কস্ট আছে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেন আমি বলছি আপনার যদি কোনো সার্ভিসিং কস্ট থাকে সেটাকে আপনার কি করতে হবে, অ্যাড করতে হবে। যারা Add আমরা করতে সাধারণত যারা আমরা এই কাজগুলি করি না, এদেরকে বলা হয়, এই কাজগুলিকে বলা হয় কমন প্রাইসিং মিস্টেক। কারণ যখনই আমরা প্রাইস সেট করি তখনই আমরা বেশিরভাগ সময়ই এই ভুলগুলি করে থাকি। খেয়াল করে দেখেন, ছোট ছোট কোম্পানিগুলি যাদের আসলে কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে না, তারা কি করে, নিজেরাই প্রোডাক্ট প্রডিউস করে, নিজেরাই মালিক একটা কথা বলে দেয়, যেটা এটা বানাইতে খরচ হয়েছে কত, এটা এত প্রাইস দিয়ে দাও। কথা কি বোঝা গিয়েছে? এখন মালিক যখন দাম বলে দিচ্ছে, সে একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা টেকনিক অ্যাপ্লাই করে দাম বলে দিচ্ছে। কিন্তু বড় বড় কোম্পানিগুলি কি মালিক প্রাইস সেট করে না মার্কেটিং ডিপার্টমেন্ট প্রাইস সেট করে? মার্কেটিং মজার ব্যাপার হচ্ছে বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আছে, তাদের মার্কেটিং ডিপার্টমেন্টেও আবার সেগ্রিগেশন থাকে। তাদের মার্কেটিং ডিপার্টমেন্টে কোনোটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, কোনোটা সেলস নিয়ে কাজ করে, কোনোটা শুধুমাত্র প্রাইসিং নিয়ে কাজ করে, তাদের প্রোডাক্টের প্রাইস কি হবে এগুলি নিয়ে কাজ করে। যেমন একটা মজার কথা আমি গতকালকে শুনলাম, আপনার প্যারাশুট নারিকেল তেলের নাম শুনছেন? জি স্যার। প্যারাশুট নারিকেল তেল, এটা কোন কোম্পানির প্রোডাক্ট কেউ বলতে পারবেন? চোখ কান খোলা রাখতে হবে ভাই। মার্কেটিং মানে হচ্ছে আপনার চোখ কান আপনার কত খোলা, আপনার আশেপাশে কি হচ্ছে। প্যারাশুট তেলটা হচ্ছে ম্যারিকো, ফ্যান্টাস্টিক। প্যারাশুট তেলটা হচ্ছে ম্যারিকোর প্রোডাক্ট। এবার একটু খেয়াল করে দেখেন, ম্যারিকো প্যারাশুট তেলের যে বোতলটা তৈরি করে, হ্যাঁ, এই বোতলটা তাদের প্রতি বছর ডিমান্ড হচ্ছে 1 কোটি, মিনিমাম 1 কোটি বোতলসের ডিমান্ড আছে। কথা কি বোঝা গিয়েছে? এখন এই 1 কোটি বোতলস তারা বাংলাদেশ থেকেও আনতে পারে, তারা বাইরের থেকেও আনতে পারে, এখন অথবা তারা নিজেরাও প্রডিউস করতে পারে। কিন্তু ম্যারিকো এই প্রোডাক্টটা তারা নিজেরা প্রডিউস করে না। বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরা প্রডিউস করে না, যতটুকু পারে তারা প্রডিউস করে, বাকি জিনিসটা তারা আউটসোর্সিং করায়। তার মধ্যে এসটেক একটা কোম্পানি, এটা চিটাং এ অবস্থিত, তারা 15 লাখ বোতল দেয়, 15 লাখ থেকে 20 লাখ বোতল দেয়। আমার এক পরিচিত ফ্রেন্ড, সে আগে এসটেকে ছিল, সে যখন এসটেকে ছিল সে চিন্তাও করতে পারে নাই যে মেরিকো বাইরের থেকেও সে অন্য বোতল নেয়। তাদের একটা ধারণা ছিল যে মেরিকো সমস্ত বোতল এসটেক থেকে নিয়ে যাচ্ছে, তারা 20 লাখ বোতল দিচ্ছে, 15 লাখ বোতল দিচ্ছে, 30 লাখ বোতল দিচ্ছে, তারা ধারণা ছিল যে 30 লাখ বোতল দিচ্ছে। এখন তার যখন আবার মেরিকোতে জব হলো, এসটেক থেকে সে মেরিকোতে চলে আসলো, সে আইসা দেখলো যে এসটেক যে পরিমাণ প্রোডাক্ট মেরিকো মানে প্যারাশুটের বোতল বাইরে থেকে কালেক্ট করে, সেটা সবচেয়ে লোয়েস্ট পোরশন এসটেক থেকে কালেক্ট করে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? 1 কোটি বোতল, আপনি মানে যাতা কথা মনে করেন না, 1 কোটি পিস বোতল। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা সে যদি নিজে প্রডিউস করতো, সে হয়তো তার কস্টিংটা আরো কমায় নিতে পারতো না? আরো কমায় নিতে পারতো। কিন্তু সে চাইছে যে সময়টা সে তার এখানে ইনভেস্ট করবে, সেই সময়টা সে যদি অন্য জায়গায় ইনভেস্ট করে, তার রিটার্ন তার চাইতে বেশি হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার রিটার্ন তার চাইতে বেশি হবে। তার মানে হচ্ছে বড় বড় অর্গানাইজেশন গুলি শুধুমাত্র তাদের প্রাইসিং বা কস্টটাকে মিনিমাইজ করার জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, এবং শুধুমাত্র এই কাজগুলি করার জন্য তাদের একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে। এই জন্য কমন প্রাইসিং মিস্টেক গুলি মাল্টিন্যাশনালের চাইতে লোকাল কোম্পানিগুলি বেশি করে। এবং তারা কি করে, বিভিন্ন কস্ট আইটেম যেগুলি আসলে কস্টের আওতায় পড়ে, সেই জিনিসগুলি তারা এক্সক্লুড করে দেয়। সেই জিনিসগুলিকে যখন তারা এক্সক্লুড করে প্রাইসিং সেট করে, সেই প্রাইসিংটা কি স্ট্যান্ডার্ড প্রাইসিং হয় না বিলো স্ট্যান্ডার্ড প্রাইসিং হয়? সেই প্রাইসিংটা কি একটা স্ট্যান্ডার্ড প্রাইসিং হয় না বিলো স্ট্যান্ডার্ড প্রাইসিং হয়? স্যার স্ট্যান্ডার্ড প্রাইসিং হবে। চিন্তা করে দেখেন তো, যে কস্টটা কনসিডার করার দরকার ছিল আপনি সেই কস্টটা কনসিডার করেন নাই, আপনার এই প্রাইসিংটা কি বিলো স্ট্যান্ডার্ড প্রাইসিং হবে। এখন আপনার কি কথাটা বোঝা গিয়েছে? আমি বললাম যে কস্টগুলি কনসিডার করা দরকার ছিল আপনি সেই কস্টগুলি কনসিডার করলেন না। সেই কস্টগুলি কনসিডার না করে আপনি যখন একটা প্রাইস সেট করলেন,
সেই প্রাইসটা কি স্ট্যান্ডার্ড প্রাইসিং হয়েছে না বিলো স্ট্যান্ডার্ড প্রাইসিং হয়েছে? বিলো স্ট্যান্ডার্ড। এখন আপনার প্রাইসিং স্ট্রাকচারটা যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, সেটা আলটিমেটলি যা হিট করবে আপনার প্রফিট মার্জিনকে। এখন আপনি বলেন আপনার প্রফিট মার্জিন কি বাড়লো না কমলো? কমলো। তার মানে হচ্ছে শুধুমাত্র একটা ডিসিশন নিতে ভুল হইছে, শুধুমাত্র একটা জিনিস যেটা ইনক্লুড করার দরকার ছিল সেটাকে আপনি ইনক্লুড করলেন না। তার কারণে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে, আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, শুধুমাত্র একটা জায়গায় ভুল করছেন, এবং ওই একটা জায়গায় ভুল আপনার টোটাল প্রফিটে যায় হিট করে বসছে। কথা কি বোঝা গিয়েছে? একটা কথা মনে রাখেন যে প্রাইসিং জিনিসটা হয়তো কিছুই না, আবার অনেক কিছু। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন, দিন শেষে আপনি সবচাইতে বেশি আপনার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে প্রাইসিং। কথা কি বোঝা গিয়েছে? দিন শেষে আপনি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে প্রাইসিং। যদিও এটা হওয়ার কথা ছিল কোয়ালিটি, কিন্তু মানুষের সাইকোলজি প্রাইসিংটাকে যায় হিট করে। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? আসেন, এই জন্য মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে বা মার্কেটার যারা আছে, তারা একটা কথা বলে যে কনজিউমার সাইকোলজি এন্ড দ্য প্রাইসিং শুড বি পজিটিভলি অ্যাসোসিয়েটেড। কারণ হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান, আপনি যখন একটা প্রোডাক্ট, সাপোজ নিজের ফোনটা নিজে কিনছেন, কে আপনার ফোনটা কেনার সময় কি আপনি গেছেন না অন্য কেউ গেছে? আপনি গেছেন। আচ্ছা, আপনার ফোনটা যখন আপনি মার্কেটে গেছেন, মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে ফোনটা কিনছেন, না বাসা থেকে যাওয়ার সময় ডিসিশন নিয়ে গেছেন আমি এই ফোনটাই কিনবো? স্যার ডিসিশন নিয়ে গেছি, ব্র্যান্ড সিলেক্ট করছে, কিন্তু অনেক দোকান ঘুরছে যে কোনটা কম পাওয়া যায়, কোনটা একটু কোন দোকানে কম পাওয়া যায়, কিন্তু আপনি কিন্তু ব্র্যান্ড বাসা থেকে সিলেক্ট করে গেছেন, ইভেন মডেল নাম্বারটাও বাসা থেকে সিলেক্ট করে গেছেন। কথা কি বোঝা গেছে? তারপর আপনি মার্কেটে যায় ঘুরছেন, 5-6টা দোকান ঘুরছেন, যে দোকানে আমি এই ব্র্যান্ডের এই মানে মডেলের সেটটা 500 টাকা কমে পাবো, আমি সেই মডেলটাই কিনবো। কথা কি বোঝা গিয়েছে? খেয়াল করে দেখেন, সেই মডেলটা কি আপনি একদিনে চুজ করে ফেলছেন? না স্যার। আমার কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন, আমি মার্কেটিং আপনাকে যা পড়াবো আপনার রিয়েল লাইফটাই আমি আপনার চোখের সামনে তুলে ধরবো। এইগুলি আপনি প্রতিদিন করেন, জাস্ট আপনি চিন্তা করেন নাই। আইনস্টাইন যে বলে গেছে ইমাজিনেশন ইজ পাওয়ারফুল দ্যান নলেজ। আপনি এখন বুঝবেন যে এটা যদি আপনি চিন্তা করতেন না, তার মানে হচ্ছে আপনার নলেজ, আপনার বইটা আপনার মাথায় আছে, আপনি জাস্ট একটু চিন্তা করলেই এরকম বই হয়তো আপনিও লিখতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? আমি জাস্ট আপনার চিন্তা শক্তিটাকে একটু জাগানোর চেষ্টা করতেছি। এখন একটু খেয়াল করে দেখেন, যে ব্র্যান্ডটা আপনি বাসা থেকে পছন্দ করে গেলেন, সেই ব্র্যান্ডটাকে আপনি একদিনের মধ্যে সিলেক্ট করে ফেলছেন বা 1 ঘন্টায় সিলেক্ট করছেন? সেটা সিলেক্ট করার জন্য আপনি ওয়েবসাইট ঘাটছেন, আপনার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করছেন, ওই ব্র্যান্ডের আলাদা আলাদা বিভিন্ন ফোনগুলির জন্য কাস্টমার রিভিউ কেমন সেটা দেখছেন না? এই জিনিসকে বলা হয় নলেজ অর এক্সপেরিয়েন্স। এই জিনিসগুলিকে বলা হয় নলেজ আর এক্সপেরিয়েন্স। কোন একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স কি সেটা আপনি জাজ করছেন। এক্সপেরিয়েন্সটা হচ্ছে, সাধারণত এক্সপেরিয়েন্স বলা হয় ওই ধরনের প্রোডাক্ট যদি আপনি আগে ব্যবহার করে থাকেন, তাহলে সেই ধরনের প্রোডাক্টগুলিকে বলা হয় এক্সপেরিয়েন্স। যেমন আমি যদি ওয়ালটন ফোনের কথা বলি, আমার কাছে ওয়ালটন ফোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ফোন। কারণ আমি ওয়ালটন ফোন আমি 5 বছর চালাইছি, 50 বার হাত থেকে পড়ছে, ওয়ালটন ফোন আমার কিচ্ছু হয় নাই। সুন্দর একটা রাফ ইউজ করছি, ঘামে ফোন বৃষ্টির মতো ভিজা গেছে, আমার ফোন কিচ্ছু হয় নাই। আমার সাথে যারা আইফোন কিনছে, স্যামসাং কিনছে, সব নষ্ট হয়ে গেছে। আমার ওয়ালটন ফোন ছিল অক্ষত। আমার কাছে মনে হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা ফোন হচ্ছে ওয়ালটন ফোন। বাট সেই ওয়ালটনই আমি যখন টিভির জন্য কনসিডার করছি, আমি 75,000 টাকা দিয়ে টিভি কিনে 100 টাকায় বিক্রি করছি। 100 টাকায় সেই টিভি বিক্রি করে দিছি। আমার কাছে পৃথিবীর টিভির জন্য সবচেয়ে খারাপ ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। কথা কি বোঝা গিয়েছে? এই জিনিসগুলিকে বলা হয় এক্সপেরিয়েন্স। কিন্তু আপনি যখন বিভিন্ন জনের কাছ থেকে নলেজ সংগ্রহ করবেন, সেই নলেজ গুলিকে আমি বলতেছি ইটস ইউর নলেজ। এখন বিভিন্ন জনের কাছ থেকে আপনি ইনফরমেশন নিয়ে আপনি নলেজ গ্যাদার করলেন। এখন আপনি যখন প্রোডাক্ট একটা পারচেজ করার ডিসিশন নেবেন, তখন কি আপনি সেই নলেজ, সেই এক্সপেরিয়েন্স গুলিকে কাজে লাগাবেন? এই নলেজ বা এক্সপেরিয়েন্স গুলিকে কাজে লাগাবেন না? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি হচ্ছে আরেকটা এন্ড থেকে বসে আছি যে চাচ্ছি যে আমার প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করব। এখন আমি যখন প্রাইসিং সেট করব, তখন কি আমাকে চিন্তা করতে হবে যে আমার কাস্টমার যারা আছে তারা কিভাবে আসলে প্রাইসিং ডিসিশনটা নেবে, আমার প্রাইসিং পলিসিটা কি তাদের ডিসিশনের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এটা চিন্তা করা কি আমার স্বাভাবিক?
আচ্ছা, খেয়াল করে দেখেন, আমার প্রাইসিং ডিসিশন যদি আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজের সাথে অ্যালাইন না হয়, আমি কি কখনো আমার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছাইতে পারবো না। ফ্যান্টাস্টিক। এই জন্য বলা হচ্ছে যখন প্রাইসিং ডিসিশনটা নেবেন, কনজিউমার তার সাইকোলজি কিভাবে প্লে করে বা কনজিউমার কিভাবে তার ডিসিশনটা নেয়, সেই ডিসিশনটার ভিত্তিতে আমাকে প্রাইসিংটা সেট করতে হবে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি রেফারেন্স প্রাইসিং। কি বলি? রেফারেন্স প্রাইসিং। খেয়াল করে দেখেন, আপনাদেরকে এবার একটা মজার কথা বলি, গতকালকের কথা বলি। আমার বাসায় গত 1 মাসে প্রচুর মিষ্টি কিনা হয়েছে। কেন কিনা হয়েছে আপনারাও বুঝছেন, প্রচুর মিষ্টি কিনা হয়েছে। এখন স্যার আমরা তো খাইলাম না। আপনারা পাওনা আছেন, ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি আর আমার মা মিষ্টি কিনতে গেলে একটা পার্থক্য হয়ে যায়। যেমন আমার মার পলিসি হচ্ছে সে কখনো ওজন হিসাবে মিষ্টি কিনে না, সে হচ্ছে পিস হিসাবে মিষ্টি কিনে। কথা কি বোঝা যাচ্ছে? সে পিস হিসাবে মিষ্টি কিনে। কেন পিস হিসাবে মিষ্টি কিনে? তার একটা বদ্ধমূল ধারণা, যখন ওজন করা হয় তখন বাক্সের একটা ওজন থাকে, মিষ্টির সাথে যে রসটা থাকে সেই রসের একটা ওজন থাকে, এবং সে মানে এটা প্রুফ করে দেখাইছে 1 কেজি মিষ্টি আপনি যদি পিস হিসাবে কিনেন আর যদি কেজি হিসাবে কিনেন, আপনি অ্যাটলিস্ট 3টা মিষ্টির হেরফের হয়। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে রেফারেন্সটা আমি পাইছি এবং এটা যখন প্রুফ হয়ে গেছে, আমি এবার মিষ্টি কিনতে গেলে কি কেজি হিসাবে মিষ্টি কিনবো না পিস হিসাবে মিষ্টি কিনবো? ফ্যান্টাস্টিক। এবার আরেকটু প্রাইসিং এর দিকে চলে আসি। সে যখন মিষ্টি কিনতে গেছে, সে যখন প্রচুর পরিমাণে মিষ্টি কিনছে, সে বার্গেনিং করে 15 টাকার মিষ্টিটা সে 14 টাকায় কিনছে। 15 টাকার মিষ্টিটা সে পার পিস 14 টাকায় কিনছে। এখন যদি সে 100 পিস মিষ্টি কিনে, তাহলে তার কত টাকা সেভ হয়ে গেছে? ফ্যান্টাস্টিক, 100 টাকা সেভ হয়েছে। একই প্রোডাক্ট যে লোকটা কেজিতে কিনতেছে আর যে লোকটা পিসে কিনতেছে, 100টা মিষ্টিতে আপনি যদি 20টাও 1 কেজি, 20টা তো হয় না, 16টা 1 কেজি ধরেন, তার মানে 5 কেজি মিষ্টি, 5 কেজি বা 5.5 কেজি মিষ্টিতে আপনি 15টা মিষ্টি বেশি পাচ্ছেন, প্লাস আপনি 100 টাকা কম নিচ্ছেন। কথা কি বোঝা যাচ্ছে? That means a reference is being established. এবার আমি যখন মিষ্টি কিনতে গেলাম, সে আমার কাছে যখন 16 টাকা চাইলো, আমি কিন্তু চট করে রাগা গেছি, এই মিষ্টিটা তো 14 টাকায় নিয়ে গেছে, আপনি 16 টাকা কেন চাইলেন? খেয়াল করে দেখেন, দাম বেশি চাইছে মাত্র 1 টাকা, তার রেগুলার প্রাইসিং কিন্তু 15 টাকাই। সে এমনি 1 টাকা বেশি চাইছে। এমনি হয়তো এটা নরমালি বলতেই পারতেন, ভাই 15 টাকা তো রাখতে পারেন, এটা প্রাইস তো 15 টাকা। নরমাল রিঅ্যাকশন করতে পারতেন না? 1 টাকা বেশি চাইলে কি আপনার অ্যাবনরমাল রিঅ্যাকশন করার কোনো দরকার ছিল? কোনো অ্যাবনরমাল রিঅ্যাকশন করার দরকার ছিল না। কিন্তু আপনার মাইন্ড যখন সেট হয়ে আছে যে 14 টাকায় মিষ্টিটা নিছে, এবার কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সেটা অ্যাবনরমাল প্রাইসিং চাওয়া হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে মানুষের রেফারেন্স প্রাইসিং এর চাইতে যদি আপনি বেশি প্রাইসিং চার্জ করেন, মানুষ আপনার উপরে অ্যানয়েড হয়ে যাবে, মানুষ আপনার উপরে বিরক্ত হয়ে যাবে, সে আর তখন আপনার প্রোডাক্টটা কিনবে না। এখন সে যদি আপনার প্রোডাক্ট না কিনে, আপনার প্রোডাক্ট ভালো বা খারাপ সেই সম্পর্কে কোনো এক্সপেরিয়েন্স জাজ করার ক্ষমতা কি তার আছে? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বিপরীতটাও হইতে পারে। খেয়াল করেন, আপনি সাপোজ নরমালি মিষ্টি কিনতেন বা আম কিনতেন 2 কেজি বা 3 কেজি, আমের কেজি হচ্ছে 120 টাকা করে। হুট করে আপনি যখন দেখেন আমের কেজি 80 টাকা, আপনি কি 2-3 কেজি কিনেন না 8-10 কেজি কিনে ফেলেন? 8-10 কেজি স্যার। খুব চিন্তা করে বলবেন, বুঝবেন। মার্কেটিং আপনাকে খুব বেশি পড়তে হবে না, আপনি নিজের থেকেই মার্কেটিং লিখতে পারবেন। হুট করে আপনি যখন দেখেন আমের কেজি 120 টাকার আমটা আপনি 80 টাকায় পাইছেন, তখন কি আপনি বেশি কিনেন না কম কিনেন? রেগুলার প্রাইসে কিনেন, আপনি বেশি কিনেন না। তার মানে হচ্ছে কাস্টমারের জন্য যেটা রেফারেন্স প্রাইস, সেইটার চাইতে যদি আপনি কম প্রাইসে প্রোডাক্ট অফার করতে পারেন, অটোমেটিক্যালি কাস্টমার একটা ওয়াও এক্সপেরিয়েন্স দিয়ে আপনার প্রোডাক্ট বেশি অ্যামাউন্টে পারচেজ করবে। কথা কি বোঝা যাচ্ছে? একটা এক্সাম্পল দেই তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। আমার এক ফ্রেন্ড আছে, ও গুলিস্তানে স্পিকারের ব্যবসা করে, সাধারণত ওই মোবাইল অ্যাক্সেসরিজ এবং স্পিকারের ব্যবসা করে। সে আমার খুব ভালো ফ্রেন্ড, তার কথা আমি মানে সব জায়গায় বলি, এবং তার ব্যবসার বিভিন্ন পারপাসে সে আমার সাথে সব সময় শেয়ার করে। গতকালকেও তার একটা বিজনেসের ব্যাপারে সে আমাকে ফোন দিল, তার একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করি। তারা মূলত
মানে সে যখন প্রথম বিজনেস করতো সে ইম্পোর্টারের কাছ থেকে মাল নিয়ে তারপর প্রোডাক্ট সেল করতো। কথা কি বোঝা যাচ্ছে? ইম্পোর্টাররা স্যার। বিভিন্ন মাল চায়না থেকে আনতো, আইনা তারপর সেল করতো, সে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতো। তখন আমি তাকে বললাম যে বন্ধু তুমি সরাসরি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করো, তখন সে আমাকে বললো বন্ধু চায়না থেকে একবার যদি আমি মাল ইম্পোর্ট করতে যাই তাহলে আমাকে মিনিমাম 50 থেকে 60 লাখ টাকার মাল ইম্পোর্ট করতে হয় মিনিমাম, আর এটার উপরে 1-1.5 কোটি টাকার মাল আনতে পারলে তাহলে আমার জন্য প্রফিট। কিন্তু আমার ব্যবসার পুঁজি হচ্ছে 40 লাখ টাকা বন্ধু, আমার অলরেডি অন্যান্য আইটেমও ইনভেস্ট করতে হয়। আমার স্পিকারের জন্য বাজেট হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 লাখ বা 20 লাখ টাকা, আমি 50 লাখ টাকার মাল কিভাবে আনবো? কথা কি বোঝা গিয়েছে? তার কথাটা কিন্তু যুক্তির মধ্যে না হুমায়রা? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আপনাদের কি বিরক্ত লাগতেছে ক্লাস? না স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তখন আমি বললাম যে বন্ধু তোমরা কতজন মিলে ব্যবসাটা করো? ধরো মার্কেটে এরকম কতজন দোকানদার আছে? বলে বন্ধু 100 দোকানদার আছে। আমি 100 দোকানদার তো দরকার নাই, তোমার সাথে খুব ভালো সম্পর্ক কার কার আছে? বলে আমরা 8-10 জন আছি। আমি বললাম 8-10 জনের ভিতরে তুমি 5 জনকে সিলেক্ট করো, যে 5 জন তোমার বিশ্বস্ত, যে 5 জনের সাথে তুমি লেনদেন করতে পারবা। বলে করলে? আমি বললাম এই 5 জন 20 লাখ টাকা করে তোমরা ইনভেস্ট করো, করে 1 কোটি টাকার স্পিকার তোমরা নিয়ে আসো। 1 কোটি টাকার স্পিকার তোমরা নিয়ে আসো। ওগুলো কথাটা তো খারাপ বলস নাই, সে যে অফার দিছে 1 কোটি টাকার স্পিকার নিয়ে আসছে। প্রথম চালানে তাদের 15 লাখ টাকা প্রফিট হয়েছে। এবং 1 কোটি টাকার স্পিকার আনে নাই, তারা 70 লাখ টাকার স্পিকার আনছে মাত্র। কথা কি বোঝা গিয়েছে? 4টা চালান যখন নিয়ে আসছে তখন আমি তাকে বললাম তোমার এই পার্টনার গুলিকে তুমি এবার ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। কথাটা শুনতে খারাপ শোনাচ্ছে, বাট দিস ইজ কল বিজনেস। একটা পর্যায়ে এসে ইউ হ্যাভ টু লার্ন টু সে হাউ টু সে নো। আপনাকে একটা পর্যায়ে এসে আপনার জন্য চিন্তা করতে হবে, তখন আপনি 10 জনকে নিয়ে চিন্তা করে পারবেন না, কারণ এখন আপনাকে উপরে উঠতে হবে। সে আস্তে করে 5-4 জনকে বললো যে বন্ধু এখন আপনারা ব্যবসা করেন, আমি আসলে পোষাচ্ছে না। তখন সে আগে আমাকে জিজ্ঞাসা করলো না, সে ছাইরা দিয়ে এসে বললো বুঝতো আমি ছাইরা দিছি। বললো এখন তুমি নিজে ইম্পোর্ট করতে পারবা? বলে হ্যাঁ আমি ইম্পোর্ট করতে পারবো। তাহলে এখন আমি বললাম যে তুমি চায়না যে 1 মাস ঘুরে আসো। আমি ব্যবসা করতে যেতে বলি নাই, আমি ঘুরতে যেতে বলছি। কথা কি বোঝা যাচ্ছে? আমি ঘুরতে যেতে বলছি। বলছে আমি 1 মাস চায়না যায় কি করবো, আমার ব্যবসা কে দেখবো? আমি তোমার ছোট ভাই ব্যবসা দেখবো, তোমার 1 মাস ব্যবসা করার দরকার নাই, তুমি 1 মাস চায়না যায় ঘুরবা। বলে ঘুরে আমি কি করবো? আমি ঘুরা তুমি দেখবা যে এই যে স্পিকার গুলি যারা বানাচ্ছে তারা র মেটেরিয়ালস কোন কোন জায়গা থেকে কালেক্ট করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? কারণ আমি দেখলাম যে স্পিকারটা 700 টাকায় বিক্রি করে, সে স্পিকারটা বানাইতে 300 টাকার বেশি কোনোদিনও খরচ হইতে পারে না। আরো কম সে আইনা স্পিকারটা বিক্রি করে 50 টাকা লাভে। ট্রাস্ট মি, সে 15 দিনে চায়নায় ঘুরা সমস্ত কিছু বের করে ফেলছে। এখন সে স্পিকার বানায় ফেলে একদম র মেটেরিয়ালস আইনা। তার এখানে একটা লোক রাখছে, ওই লোক রাখাতেও তার পার্থক্য ছিল। ওইখানে লোকের বেতন ছিল 6,000-7,000, আমি একটা লোক রাখছি 15,000 টাকা বেতন দিয়া, স্ট্রেট ডাবল স্যালারি দিছি। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনাইছি, আনায় 15,000 টাকা বেতন দিছি। তাকে বলছে আপনি শুধু স্পিকার বানাবেন, আপনার আন্ডারে আরো 3 জন লোক দিয়ে দিছি, আপনি দিনরাত শুধু স্পিকার বানাবেন, আমি সমস্ত র মেটেরিয়ালস এনে দিছি, আপনি শুধু এগুলিকে প্রিপেয়ার করবেন, আর কিচ্ছু না। এবার সে দেখলো যে তার স্পিকারের প্রতি খরচ পড়ছে 330 টাকা। মার্কেটে ওই স্পিকারটার দাম আছে 750 টাকা। আমি বললাম নাও সেল দিস প্রোডাক্ট এট 650। চিন্তা করে দেখেন তো, পাইকারি মার্কেটে যেখানে 5 টাকা 10 টাকার জন্য কাস্টমার বার্গেনিং করে, সেখানে যদি 50 টাকা কমে কেউ প্রোডাক্ট সেল করে, তার সেল কি আপনি চিন্তা করতে পারতেছেন? সে বেশি না 15 জন লোক রাখছে, শুধু সারাদিনে 15 জন লোক স্পিকার অ্যারেঞ্জমেন্ট করতেছে, রেডি করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? তারপর আমি বললাম তুমি গ্যারান্টি দিয়ে দাও, প্রত্যেকটা স্পিকারে 1 বছর করে গ্যারান্টি দিয়ে দাও। স্পিকার আসবে তুমি নতুন স্পিকার দিয়ে দিবা, কারণ তোমার তো অর্ধেক লাভ হচ্ছে, একটা স্পিকার একবারে বেশি আসে না। যখন তুমি নতুন স্পিকার দিয়ে দিবা দেখবা যে কাস্টমার অন্য দোকানের দিকে হাঁটবেও না, সব তোমার দিকে আসবে। এইভাবে সে 2 বছর ব্যবসা করছে। এবার বললাম যে স্ট্র্যাটেজি আরো পাল্টায় ফেলো, যে ম্যাটেরিয়ালস তুমি চায়না থেকে কিনে আনো ওই ম্যাটেরিয়ালস তুমি এখন দেশে প্রডিউস করো। কারণ আমার আরেক ফ্রেন্ড আছে, সে থেকে চাকরি করে আসছে প্লাস্টিকের প্রোডাক্টের জন্য, সে হচ্ছে বস। আমি বললাম এবার 2 জন এক হও,
দুইজন এক হইয়া এই মোল্ডিং মেশিন তোমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনো বা কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনো, আইনে এবার বাংলাদেশে প্রডিউস করো। তুমি এই স্পিকার 200 টাকায় বানাইতে পারবা, বানায়া তুমি 400 টাকায় সেল করো, মার্কেটে যখন 600 টাকা প্রোডাক্ট আছে। ওর সাথে কি আর ব্যবসা করা সম্ভব? ওর সাথে যে আপনি ব্যবসা করতে পারবেন? সিম্পল জিনিস, কিন্তু সিম্পল জিনিস। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রেফারেন্স প্রাইসিং। যখন আপনি আপনার রেফারেন্স প্রাইসিং মানে কাস্টমার যে প্রাইসিংটা চিন্তা করতেছে তার চাইতে কম প্রাইসে তাকে প্রোডাক্ট অফার করবেন, সে আপনার প্রোডাক্ট লুইটা পাইটা খায়া ফেলাইবে। কথা কি বোঝা যাচ্ছে? আসলে আমি কিন্তু আপনাদেরকে ট্রেডিশনাল সিস্টেমে পড়াচ্ছি না, আমার পড়ানোর সিস্টেমটা যদি খারাপ লাগে আপনারা বলবেন, কারণ অলরেডি তো আপনারা মার্কেটিং এর বিভিন্ন কোর্স করেছেন। হ্যাঁ, আমি যেহেতু মার্কেটিংটা নতুন পড়াচ্ছি, যদি আমার পড়ানোর সিস্টেম খারাপ লাগে প্লিজ ইনফর্ম মি। ওকে, লেট মি। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন প্রাইস কোয়ালিটি, এটা কি লিখছে বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, রেফারেন্স প্রাইসের পরে পরবর্তী পেজ হচ্ছে প্রাইস কোয়ালিটি ইনফারেন্স। প্রাইস এবং কোয়ালিটির মধ্যে আপনার ইনফারেন্সটা কি হবে খেয়াল করে দেখুন। এটাও আমি বলে ফেলছি, আমি গরু মার্কা ডিউটিনের একটা এক্সাম্পলের কথা বলেছিলাম। জিনিস যেটা ভালো দাম কি হবে তার একটু বেশি। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যখন প্রোডাক্ট বানাবেন তখন আপনার চাইনিজের সাথে আমার যে ফ্রেন্ড তার একটা মেজর পার্থক্য হয়ে যাচ্ছে। কারণ চাইনিজরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে, ঠিক না? সে কিন্তু জাস্ট নির্দিষ্ট কয়েকটা মডেল নিয়ে কাজ করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? চাইনিজদের আলাদা একটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, তার কি কোনো রিসার্চ ডিপার্টমেন্ট আছে? এখন একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা কথা আছে, প্রোডাক্টের ডিমান্ড তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না? প্রোডাক্টের ডিমান্ড যখন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সে সাপোজ 10 লক্ষ পিস একটা স্পিকারের ওই অনুপাতে ম্যাটেরিয়ালস নিয়ে আসলো, ধারণা এই 10 লক্ষ পিস স্পিকার সে 3 মাস যাবত মার্কেটে সার্ভিস দিতে পারবে। 2 মাস পরে প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে গেল, এখন কি সেই প্রোডাক্টগুলি আর বিক্রি করতে পারবে? এগুলিকে তাদের ভাষায় তারা বলা হয় জট। আপনি গুলিস্তান গেলে দেখবেন, সুন্দরবন মার্কেটে গেলে দেখবেন, পাতাল মার্কেটে দেখবেন, দুনিয়ার জট প্রোডাক্ট করে আছে, বিভিন্ন ফিচার ফোনের কভার, হ্যাঁ, কেসিং করে আছে, এগুলি আর বিক্রি হয় না, তারা এগুলি ফালায় দেয়। এই যে ফালায় দিল, তারা তো এগুলি রেগুলার প্রাইসিং এ কিনে আনছে না? এবার একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন প্রোডাক্ট বানাবেন তখন ওই প্রোডাক্টের কোয়ালিটি কি করবেন, ওই প্রোডাক্টের প্রাইস কি করবেন, এই দুইটা জিনিস আপনার মাথায় থাকতে হবে। একটা কথা মনে রাখেন, কিছু কিছু কাস্টমার তারা প্রাইস খুঁজে, কিছু কিছু কাস্টমার তারা কোয়ালিটি খুঁজে। আপনারা কি একটা জিনিস জানেন, মার্কেটে একটা প্রবাদ আছে, চায়না বেশি দিন যায় না। জি স্যার। এটা কি চায়নার প্রোডাক্টের সুনাম না দুর্নাম? প্রোডাক্টের দুর্নাম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তো, আপনারা কি এটা জানেন বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে প্রায় সমস্ত ব্র্যান্ডগুলির ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি চায়নাতে আছে? জি স্যার। আচ্ছা, এটা কি তাদের সুনাম না দুর্নাম? সুনাম। তাহলে এবার আপনি আমাকে একটু বলেন তো, ভালো প্রোডাক্ট যেখানে প্রডিউস হয় তারা খারাপ প্রোডাক্ট ইচ্ছা করে কেন বানায়? স্যার কারণ স্যার যদি স্যার আপনি সবসময় ভালো প্রোডাক্টই দেন, তাহলে আপনার কাছ থেকে তো একটা প্রোডাক্ট কেনার পর আর পরের বার প্রোডাক্ট কিনতেছেন না। নো, ভুল কথা। আপনি নোকিয়ার এক্সাম্পল দিতে পারেন, নোকিয়ার ফোন একবার কিনা এটা নষ্ট হয় না, এই জন্য মানুষ কিনতেছে না। ফাও কথা ভাই, এটা নোকিয়া অ্যান্ড্রয়েড অ্যাডাপ্ট করতে পারে নাই, নতুন টেকনোলজি তারা অ্যাডাপ্ট করতে পারে নাই। আপনাদেরকে এবার মজার কথা বলি, বাঙালিরা, আমরা জাস্ট বাঙালিদের কথাই বললাম, অন্য দেশের কথা কি হয় আমি জানি না, যেটা আমি জানি সেটাই বললাম। তারা একটা প্রোডাক্ট নিয়ে যায়, যা বলে এটার মার্কেটে প্রাইস আছে 70 টাকা, এটা এখন আপনাদের কাছ থেকে কিনতে হচ্ছে আমাকে 60 টাকা দিয়ে, এই প্রোডাক্ট আপনি আমাকে 25 টাকায় বানিয়ে দিবেন। যেটা বানাইতে 60 টাকা খরচ যায়, আপনি যখন বলবেন এটা আমাকে 25 টাকায় বানিয়ে দিবেন, আপনি কি কোয়ালিটিটাকে রেস্ট্রিক্ট করলেন না প্রাইসটাকে রেস্ট্রিক্ট করলেন? আপনি যখন প্রাইসকে রেস্ট্রিক্ট করে দিবেন এবং বিলো মানে একটা প্রাইস দিয়ে দিবেন, সে কি আপনাকে আর কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে?
না। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আপনি যখন প্রোডাক্ট প্রডিউস করবেন সেই সমস্ত আপনি যদি কোয়ালিটির দিকে কনসার্ন করেন আপনার প্রোডাক্টের প্রায় আমার লাইন চলে গেলে আমি সাথে সাথে আবার লাইন দিয়ে দেব, সাথে সাথে আবার লাইন দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা স্যার। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি কনসার্ন করেন দেন অটোমেটিক্যালি প্রাইস উইল ইনক্রিজ। আর আপনি যদি প্রাইস কন্ট্রোল করতে চান তাহলে অটোমেটিক্যালি কোয়ালিটি উইল ডিক্রিজ। এখন এখানে কথা আছে, প্রাইস যখন বেশি হবে ডিমান্ড আস্তে আস্তে ফল করে, কিন্তু প্রাইস যখন কম হয় সেক্ষেত্রে ডিমান্ড আবার বাড়ে। কিন্তু প্রাইস কম হওয়ার সাথে সাথে যদি কোয়ালিটি অতিরিক্ত খারাপ হয় তখন কিন্তু শুধু প্রাইস আপনাকে মার্কেটে কি করতে পারবে না, কোনো পজিশন ক্রিয়েট করায় দিতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি স্যার। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের প্রাইস এন্ড কোয়ালিটি ইনফারেন্স হচ্ছে দেয়ার মাস্ট বি এ ট্রেড অফ বিটুইন দ্য